গল্পের শুরু হয় আমেরিকার এক অত্যন্ত ঠান্ডা এলাকায়, একেবারে শুনশান বরফে ঢাকা জমির ওপর। শীতের সময় ছিল, তাই পুরো এলাকা বরফে ঢেকেছিল। একজন তরুণী মেয়ে টলটলে দৌড়াচ্ছিল। তার শ্বাস দ্রুত ওঠানামা করছিল। তার চোখে ভয়ের ছাপ ছিল। কিছুক্ষণের জন্য সে থামার কথা ভেবেছিল, কিন্তু আবার নিজেকে বাধ্য করল, না, দৌড়াতে থাকতেই হবে। পরের দিন আমরা হক আই অর্থাৎ কোরি ল্যাম্বার্টকে দেখি। সে একজন শিকারী যার নজর পড়ে নেকড়েদের একটি ঝাঁকের ওপর। সে দুর্দান্তভাবে নিশানা লাগিয়ে একটি নেকড়েকে মেরে ফেলে। এরপর বাকি নেকড়েগুলো সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আজ কোরি প্রতিশ্রুতি দিয়েছিল যে সে পুরো দিন তার ছেলের সঙ্গে কাটাবে। যেই সে কেসিকে ডাকল, সে আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল। তার কাঁধে একটা রাইফেল ঝুলছিল। এরপর কোরি তার ছেলেকে নিয়ে তার নানার বাড়িতে যায়। সে তার ছেলেকে বলল, এখানে একটু অপেক্ষা করো, আমি আশেপাশে একটু দেখে আছি সব ঠিক আছে কিনা। আসলে কোরি এখানে কাজের জন্য এসেছিল। তার শ্বশুর তাকে একটি লোকেশন দিয়েছিল যেখানে একটি গরুর বাছুর হারিয়ে গিয়েছিল। তাদের সন্দেহ ছিল যে এই এলাকায় কোনো মাউন্টেন লায়ন আছে, যা তাদের ভেড়া, ছাগল এবং গরুর জন্য হুমকি হতে পারে। এই কারণেই কোরিকে ডাকা হয়েছিল। কিন্তু যখন কোরি সেই মাউন্টেন লায়নকে খুঁজতে বের হলো, তখন সে শুধু পায়ের ছাপ দেখতে পেল। কিন্তু এগুলো কোনো সিংহের ছিল না। খুব শিগগিরই সেই পায়ের ছাপগুলোর পিছু নিতে নিতে সে বরফের ওপর রক্তের দাগ দেখতে পেল। সে তার ব্যাগ থেকে কিছু বিশেষ পোশাক বের করল, পিস্তল হাতে নিল এবং মনোযোগ দিয়ে সেই পদচিহ্নগুলো অনুসরণ করতে শুরু করল। এটাই ছিল সেই রাস্তা যেদিক দিয়ে সেই মেয়েটি দৌড়েছিল। এখনও তার পায়ের ছাপগুলো বরফে ঢাকা পড়েছিল। একটু সামনে গিয়ে সেই চিহ্নগুলো এমন হয়ে গেল যেন কেউ খুব কষ্ট করে হাঁটছিল। করি ধীরে ধীরে রক্তের দাগগুলো অনুসরণ করতে থাকল। আরও একটু সামনে গিয়ে সে সেই মেয়েটিকে খুঁজে পেল। সে একেবারে শান্তভাবে পড়েছিল। তার পা খালি ছিল, শরীর জমে গিয়েছিল। তার মুখে রক্ত এবং বরফ জমেছিল। করি সঙ্গে সঙ্গে জরুরি সাহায্যের জন্য কল করল। এফবিআই এর এখানে পৌঁছতে সময় লাগবে, কারণ রাস্তা খুব খারাপ এবং চারদিকে তুষারপাত হচ্ছিল। ট্রাইবাল পুলিশের প্রধান বেন বলল, বডিটাকে নাড়াবেন না যতক্ষণ না এফবিআই অফিসার এসে সাইটটি পরীক্ষা করে। কিন্তু কোরি অস্থির হয়ে উঠল। সে বলল, তুষারপাত বাড়ছে, খুব শিগগিরই সব চিহ্ন মুছে যাবে। মেয়েটি কোথা থেকে দৌড়েছিল, কোথা থেকে আসছিল। সে বেনের কাছে অনুমতি চাইল যে সে একা তদন্ত করতে পারে, কিন্তু বেন তা মানা করে দিল। কোরি সেই মেয়েটিকে চিনত, এই বডিটি ন্যাটালিরই। কিন্তু বেন বলল, ঠিকভাবে তদন্ত করার পরেই নিশ্চিত করা হবে। কিছুক্ষণ পরে সেখানে একটি গাড়ি এসে পৌঁছল। কোরি তার কাছে গেল, তখন দেখল ড্রাইভারের সিটে একটি মেয়ে বসে আছে, যে নিজের নাম জেন ব্যানার বলে জানাল। সে এখানে একাই এসেছিল এবং ঠান্ডার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে হালকা কাপড় পরেছিল। এইভাবে থাকলে সে জমে যাবে। সে বলল, আমাকে ট্রেনিংয়ের মাঝখান থেকে এখানে পাঠানো হয়েছে। একজন এফবিআই এজেন্টের এইভাবে একটি রেন্টাল ভ্যানে এখানে আসা বেনের কাছে খুব অদ্ভুত মনে হল। কেসির নানি জেনকে পরার জন্য কিছু কাপড় দিলেন। এই কাপড়গুলো আসলে তাদের নাতনির ছিল। তিনি খুব খুশি ছিলেন না এগুলো জেনকে দিতে। জেন যখন বাইরে বেরিয়ে এলো, তাকে দেখে কোরি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মেয়ের পুরনো স্মৃতিগুলো তাকে তাড়া করতে লাগল। এতক্ষণে আমরা এতটা বুঝে গিয়েছিলাম যে তার মেয়ে এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু ঠিক কী ঘটেছিল তা এখনও জানা যায়নি। এরপর কোরি কেসিকে বলল, আমি কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসব। তুষার ঝড় থেমে গিয়েছিল এবং এখন সাইটে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কোরি এবং জেন একসাথে সেখানে গেল। ট্রাইবাল পুলিশ প্রধান বেন অন্য দিক থেকে সেখানে এসে পৌঁছল। ট্রাইবাল পুলিশ ইতিমধ্যেই সাইটটিকে সুরক্ষিত করে রেখেছিল। ঝড় থেমে গিয়েছিল, কিন্তু যে কোনো সময় আবার শুরু হতে পারে। কোরি এবং বেন এখনও তর্ক করছিল। কোরি বারবার বলছিল, আমি এই মেয়েটিকে চিনি, এটা ন্যাটালি। জেন কাছ থেকে বডিটি পরীক্ষা করে বলল, ফরেন্সিক টিমকে ডাকা খুবই জরুরি। কোরি জানালো যে মেয়েটির বাড়ি এখানের কাছাকাছি, কিন্তু এখনও কেউ নিখোঁজের রিপোর্ট করেনি। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, এই মেয়েটি এই এলাকারই হলেও সে খালি পায়ে কেন বেরিয়েছিল। জেন কোরিকে জিজ্ঞেস করল, তুমি এই ব্যাপারে কি ভাবছ? কোরি চিহ্নগুলো দেখে বলল, এই বেচারি বরফের মধ্যে দৌড়াচ্ছিল, কে জানে কতক্ষণ ধরে। তারপর ক্লান্ত হয়ে এখানে এসে পড়ে গেছে। বরফ শীতল হাওয়া তার ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে পালমোনারি হ্যামারেজে তার মৃত্যু হয়েছিল। জেইন কুরিকে বলল, তুমি কি এই তদন্তে সাহায্য করবে? কুরি একজন শিকারী ছিল, কিন্তু তার এই দক্ষতা এখানে কাজে লাগতে পারে। কুরি হ্যাঁ বলতে বলতে বলল, জানোয়ার আর মানুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আমি যে কাউকে শিকার করতে পারি। পরে আমরা কুরিকে গভীর রাত পর্যন্ত গুলি প্রস্তুত করতে দেখি। তখন কেসি তার কাছে এলো। সে ন্যাটালির ব্যাপারে শুনে ফেলেছিল।
সে শুধু এতটুকু জিজ্ঞেস করল, আবার কি সেই সব ঘটছে? কোরি চাইলেও তার ছেলেকে না বলতে পারল না। পরের দিন জেন জানতে পারল যে রিপোর্ট এই কারণে করা হয়নি কারণ ন্যাটেলি আর তার মা-বাবার সাথে থাকত না। 18 বছর হওয়ার সাথে সাথেই সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকা শুরু করেছিল। মেডিকেল এক্সামিনার জানাল যে মৃত্যুর আগে ন্যাটেলির সাথে জোর জবরদস্তি করা হয়েছিল, কিন্তু সে এটা বলতে পারল না যে হামলাকারী একজন ছিল নাকি অনেকজন। তার শরীরে অনেকগুলো কাটা দাগও ছিল। মৃত্যুর কারণ ঠিক সেটাই ছিল যা কোরি বলেছিল, পালমোনারি হ্যামারেজ। এসব দেখে এক্সামিনার এই কেসটিকে হত্যা হিসেবে ঘোষণা করে দিল। এখন তাদের খুঁজে বের করতে হবে যে এই মেয়েটি কোথা থেকে দৌড়াচ্ছিল, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণই নেই। জেন বিরক্ত হয়ে বলল, যদি আমি এই রিপোর্ট আমার বসকে পাঠাই তাহলে তারা আমাকে আবার ফিরিয়ে নেবে, মানে সরকারের পক্ষ থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না। এরপর প্রমাণ খোঁজার জন্য তারা দ্রুত জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। সবার আগে ন্যাটেলির বাবার সাথে কথা বলা হলো। সে জেনের প্রশ্নে বিরক্ত হয়ে গেল। সে বলল, আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে থাকত, আর সে কখনোই আমাদের তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করায়নি। আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানি না। ন্যাটেলির মা বেডরুমে ছিল। বেন জেনকে ইশারা করল, এখন এদের বিরক্ত করো না, তারা কষ্টে আছে। কিন্তু তবুও জেন ঘরের ভেতরে চলে গেল। ভেতরে সে ন্যাটেলির মাকে দেখল যে শুধু কাঁদছিল। তার কোমর পুরোপুরি ঝুঁকে গিয়েছিল। সে একেবারে চুপচাপ বসেছিল। এরপর কোরি সেখানে এলো। যেই ন্যাটেলির বাবা কোরিকে দেখল, সে একদমই রাগ করল না। তাদের দুজনের মধ্যে এমন এক ব্যথা ছিল যা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন নেই। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরল। কোরি ধীরে করে বলল, কখনো কখনো কষ্টটাকে আঁকড়ে ধরে রাখা সহজ মনে হয়, কিন্তু নিজের মেয়েকে হারানোর পর আমি একটা জিনিস শিখেছি, আমাদের শুধু তাদের দেওয়া ভালোবাসাটাই মনে রাখা উচিত, তাদের হারানোর কষ্ট নয়। যাই হোক, এরপর মার্টিন বলল, দেখো আমি তো কিছুই জানি না, কিন্তু আমার একটা বেহায়া ছেলে আছে। সে আগে ড্রাগসের ঝামেলায় জড়িয়ে পড়েছিল। ওই যে মেয়েটা আছে, লিটল ফেদার বয়েজ, ওদের সাথে ঘোরাফেরা করে। যেমনই হোক না কেন, ন্যাটেলি তার ভাইকে খুব ভালোবাসত। সে হয়তো কিছু বলতে পারবে। এরপর বেন, জেন এবং কোরি লিটল ফেদার বয়েজের এলাকায় গেল। যেই তারা সেখানে পৌঁছাল, ভেতরে জোরে মিউজিক বাজছিল। বেন বলল, মোট 4 ভাই, আর কেউই সহজে মানতে চায় না। একজনের চেয়েও আরেকজন বেশি কঠিন। কোরি বাড়ির পেছনের দিকে গেল, আর বেন ও জেইন সামনের দরজায় গেল। দরজাটা স্যাম নামের এক ছেলে খুলল। দেখে মনে হচ্ছিল সে খুব নেশা করেছে। সে ধীরে ধীরে বলল, আমার আরেক ভাই জেলে আছে, আর চিপ, যে ন্যাটালির ভাই, সে বাড়িতে নেই। হঠাৎ করেই সে বেন ও জেনের উপর পেপার স্প্রে দিয়ে আক্রমণ করল। দুজনের চোখে তীব্র জ্বালা শুরু হল। তাদের দৃষ্টি ভাসাস হয়ে গেল। কিন্তু কোরি একদম শান্তভাবে একটা ফাওড়া তুলে নিয়ে ছেলেটার উপর জোরে আঘাত করল। আরেকটা ছেলে নিজে থেকেই টলতে টলতে পড়ে গেল। এখন জেন বন্দুক তুলে ভেতরে ঢুকল। তার চোখে এখনও জ্বালা করছিল। সে ঠিকমতো দেখতে পারছিল না। যেই সে এক কোণায় পৌঁছাল, স্যাম সাথে সাথে তার দিকে গুলি চালাল। স্যাম পড়ে গেল এবং জোরে জোরে কাশতে লাগল। জেন তার হাত দিয়ে তার বন্দুক আলাদা করে দিল এবং তাকে বন্দুকের নিশানায় রাখল। তখন বেন ভেতরে এলো। সে স্যামের অবস্থা দেখে বলল যে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। জেন বলল, অ্যাম্বুলেন্স ডেকে নেওয়া যাক, হয়তো সে বেঁচে যেতে পারে। কিন্তু তখনই স্যাম তার শেষ নিঃশ্বাস নিল। বেন সোজা বাইরে বেরিয়ে গেল। জেন তার পেছনে চলে গেল। বাইরে ফ্র্যাঙ্ক এবং চেপ আগেই ধরা পড়েছিল। এখন জেন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করল। কিন্তু যেই চিপ জানতে পারল যে তার বোন মারা গেছে, সে পুরোপুরি ভেঙে পড়ল। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো। সে জানত যে ন্যাটেলির বয়ফ্রেন্ডকে। জেন বলল যে চিপ তাদের সেই বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু কোরি মানা করে দিল। সে বরফে সম্প্রতি চলা একটি গাড়ির চাকার দাগ দেখেছিল। সে দূরবীন দিয়ে সেই সব চিহ্নগুলো মনোযোগ দিয়ে দেখল। এই ট্র্যাকগুলো সেই পাহাড়ের দিকে যাচ্ছিল যেখানে ন্যাটেলিকে পাওয়া গিয়েছিল। একটা বিষয় খুব অদ্ভুত ছিল, ট্র্যাকগুলো ওপরের দিকে গেছে কিন্তু নিচে ফিরে আসেনি। কোরি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে চিপ কিছু না কিছু জানে। কোরি জেনকে বলল, বরফ এখনও ন্যাটেলির গল্পটাকে ধরে রেখেছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে, নইলে যদি একটি তীব্র তুষারঝড় আসে তাহলে সব কিছু মুছে যাবে। পাহাড়ের কাছে পৌঁছে কোরি ইঞ্জিন বন্ধ করে দিল। এই গাছগুলোর মাঝ দিলে তাদের স্লেজ আর সামনে যেতে পারবে না। সবাই হেঁটে চলা শুরু করল, কিন্তু খুব বেশি দূর যেতে হলো না। চিহ্নগুলো একটি জায়গায় এসে থেমে গেল। সেখানে আরেকটি মৃতদেহ পাওয়া গেল। দেহটি অর্ধেক বরফের মধ্যে ঢাকা ছিল।
পাখিরা সেটিকে ঠুঁকড়ে খেয়েছিল এবং তার শরীরে রক্ত লেগেছিল। সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা পুলিশে ভরে গেল। বেন বলল, আমরা সেই জায়গার ক্যামেরা রেকর্ডিং বের করব যেখানে ন্যাটালির বয়ফ্রেন্ড কাজ করত। কিন্তু যেসব ছেলেরা তাদের হেফাজতে ছিল তারা একেবারে চুপ রইল, কেউ কিছু বলল না। এতে কোরি বলল, আমি কি তাদের সাথে কথা বলতে পারি? বেন তাকে বুঝিয়ে বলল, তারা যদি তোমার সামনে তাদের অপরাধ স্বীকারও করে তবুও আমরা সেটাকে আদালতে স্বীকৃতি হিসাবে ব্যবহার করতে পারব না। একজন অফিসারের উপস্থিতি জরুরি। কিন্তু বেন বলল, স্বীকৃতির বদলে যদি অন্য কিছু পাওয়া যায় তাহলে? জেন ফোনে কথা বলতে বলতে কিছুক্ষণের জন্য সাইডে চলে গেল। তখন কোরি আবার বেনের কাছে গেল এবং বলল, আমি এই ছেলেটাকে ছোটবেলা থেকে চিনি, হয়তো সে আমাকে বলে দেবে। বেন না চাইলেও কোরিকে যেতে দিল। যখন কোরি চিপের সাথে কথা বলতে গেল তখন চিপ বলল, এই পুরো শহরটাই একেবারে বাজে, এখানে কি ধরনের জীবনী বা আছে? কিন্তু তখন কোরি তাকে ঝাঁকুনি দিয়ে বলল, তোর বোনের খুনিরা এখনও এখানেই ঘুরে বেড়াচ্ছে, এই শহরেই, যেখানে তুই জন্মেছিস। তুই কি তাদের এভাবেই ঘুরতে দিবি? সে চিপের গলা চেপে ধরল এবং তাকে গাড়ির অপর জোরে ধাক্কা দিয়ে বলল, তোর বোনকে সেই জানোয়ারগুলো ছিনে খেয়েছে নির্লজ্জ। এত বলার পর কোরি ঘুরে চলে যেতে লাগল। কিন্তু এসব শুনে চিপ ভেঙে পড়ল। সে সব কিছু বলে দিল। ন্যাটালির বয়ফ্রেন্ডের নাম ম্যাট। সে ড্রিলিং রিগে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে। কিন্তু যদি কেউ আরও বেশি কিছু জানে তাহলে সে হলো স্যাম, তার কাছেই জিজ্ঞেস করো। কিন্তু স্যাম তো মারা গেছে। কোরি ফিরে এসে চিফ, বেন এবং জেনের কাছে গেল। জেন জানতে চাইলেও যে চিপ কি বলেছে সে কিছু জিজ্ঞেস করল না। বেন বলল, সকালে রিগে দেখা হবে। কিন্তু কোরি কোনো সরাসরি উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। খুব শীঘ্রই সেই লাশটির পরিচয় জানা গেল। সে ছিল ন্যাটালির বয়ফ্রেন্ড, ম্যাট। সে ড্রিলিং স্টেশনে কাজ করা একজন সিকিউরিটি স্টাফ মেম্বার ছিল। যখন জেন এই খবরটি কোরিকে দিতে তার বাড়িতে গেল তখন কোরি তাকে ভেতরে ডাকল যাতে সে ঠান্ডা থেকে বাঁচতে পারে। জেন ঘরের ভেতরে এলো, আর যখন কোরি পানি আনতে গেল তখন তার চোখ পড়ল পরিবারের ছবিগুলোর ওপর। কোরি ফিরে এসে একটি ছবির দিকে ইশারা করে বলল, আমার মেয়ের নাম ছিল এমিলি। এটা শুনে জেন দুঃখ প্রকাশ করল। তারপর কোরি তার মেয়ে এমিলির সাথে ঘটা পুরনো একটি বেদনাদায়ক ঘটনার কথা বলল। সেই সময় কোরি অন্য একটি শহরে কাজ করত। সেদিন কোরি তার স্ত্রী উইলমার সাথে একটি ছোট ট্রিপে বেরিয়ে গিয়েছিল। বাড়িতে 16 বছরের এমিলি এবং তার ছোট ভাই কেসি একা থেকে গিয়েছিল। সেই রাতে তাদের বাড়িতে না বলে একটি পার্টি হয়েছিল। সকালে ন্যাটালির ফোন এলো এবং সে জানালো যে এমিলি নিখোঁজ হয়ে গেছে। পরে একজন রাখাল এমিলির লাশ বাড়ি থেকে 20 মাইল দূরে খুঁজে পায়। কিন্তু ততক্ষণে শেয়ালরা তার শরীরকে এতটাই খেয়ে ফেলেছিল যে অটোপসি থেকেও কিছু জানা যায়নি। এসব মনে করে কোরির খুব কষ্ট হচ্ছিল। তার কণ্ঠে কাঁপুনি ছিল। জেন বুঝে গেল যে সে একটু বেশি জিজ্ঞেস করে ফেলেছে। পরের সকালে বেন কিছু ইউনিফর্ম পরা অফিসারদের নিয়ে জেনের সাথে ম্যাটি স্টেশনের দিকে গেল। কোরি একটি আলাদা রুট দিয়ে স্লেজ ব্যবহার করতে চিহ্নগুলো অনুসরণ করতে করতে এলো। জেন নতুন অফিসারদের সবকিছু বুঝিয়ে দিল। তাদের কাজ হল ম্যাটের ট্রেলার তল্লাশি করা এবং দেখা যে সেখানে কোনো সূত্র আছে কিনা যা ন্যাটালির হত্যার সাথে সংযোগ দেখাতে পারে। কোরিকেও বলা হলো যে যদি কিছু পাওয়া যায় তাহলে রেডিও দিয়ে জানাতে। বরফের মধ্যে কোরি এগিয়ে যেতে থাকল। সে পশুদের পায়ের চিহ্ন অনুসরণ করল এবং একটি মৃত পশুর দেহ পর্যন্ত পৌঁছে গেল। ওদিকে স্টেশনে গার্ডরা বলল যে আমরা তো ম্যাটের নিখোঁজ হওয়ার রিপোর্ট করাতে যাচ্ছিলাম। তারা বলল যে ম্যাট তো 2-3 দিন ধরে নিখোঁজ, কারণ তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে গিয়েছিল না। জেন লক্ষ্য করল যে 2 জন গার্ড একটু আহত মনে হচ্ছে। তারা অজুহাত দিল যে আমাদের কাজ এতটাই কঠিন, কোম্পানির লোকেরা হেলমেট ইত্যাদি কিছু দেয় না, এই জন্য এমনটা হতে থাকে। সুপারভাইজার অবশেষে ট্রেলারের তল্লাশির অনুমতি দিয়ে দিল। কোরি দূরবীন দিয়ে দেখল যে ট্র্যাকগুলো সে অনুসরণ করছিল সেগুলো সোজা ট্রেলার সাইটের পাশ দিয়ে যায়, যেখানে বাকি অফিসাররা তদন্ত করছিল। ট্রেলারের দিকে যেতে যেতে একজন গার্ড জেনকে জিজ্ঞেস করল যে ন্যাটালি কি ম্যাটের নিখোঁজ হওয়ার রিপোর্ট করেছে। এই কথায় জেন হ্যাঁ বলল যে হ্যাঁ, ন্যাটালি খবর দিয়েছিল। এই কথায় গার্ড সাথে সাথে বলল যে তোমাদের তো ন্যাটালির মৃতদেহ পাওয়া গেছে। এটা শুনে সবার সন্দেহ হয়ে গেল। বেনের অফিসাররা চারপাশে অবস্থান নিতে লাগল। গার্ডও সাথে সাথে বন্দুক বের করে নিল। সেখানে একটি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। যখন তারা না ন্যাটালি না ম্যাটের সাথে কয়েকদিন ধরে দেখা করেনি, তাহলে তাদের কিভাবে জানা যে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে? আসলে ন্যাটালির হত্যার খবর এখনও পর্যন্ত পাবলিক করা হয়নি। শুধু একটি মেয়ের মারা যাওয়ার খবর ছিল, নাম বলা হয়নি। যাই হোক, পরিস্থিতিকে একটু সামলে জেন বলল যে আমি FBI থেকে এসেছি। যদি কিছু গড়বড় করো তাহলে দেশে যেখানেই ইচ্ছা লুকিয়ে থাকো বাঁচতে পারবে না। এই সময় কোরি রেডিওতে বেনের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো রেসপন্স পেল না।
সে রাইফেল নিয়ে পায়ে হেঁটে ট্রেলারের দিকে দৌড়ে গেল। ট্রেলারের কাছে গিয়ে জেন জানতে পারল যে পিট নামে আরেকজন গার্ড ভিতরে ঘুমাচ্ছে। সে নাইট শিফটে ছিল না। এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হলো। সেই রাতে ন্যাটালি না বলে ম্যাটকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ট্রেলারে পৌঁছে গিয়েছিল। ম্যাট তাকে দেখে খুব খুশি হল। দুজন আলিঙ্গন করল এবং পরে বিছানায় শুয়ে পরের পরিকল্পনা করতে লাগল যে শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে সেটেল হবে। তখনই বাইরে থেকে শব্দ এলো। অন্য গার্ডরা ফিরে এসেছিল। তারা শহরে থাকার কথা ছিল, কিন্তু দ্রুত ফিরে এলো। ন্যাটালি কাপড় পরিবর্তন করছিল। তখন নেশাগ্রস্ত পিট তাকে দেখে ফেলল এবং অসভ্যতা করতে লাগল। ম্যাট তাকে ধাক্কা দিল এবং পর্দা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর পিট আবার এলো এবং ম্যাটের সাথে ঝগড়া করতে লাগল। আরেকজন গার্ড ন্যাটালিকে গালি দিল, তো ন্যাটালি তাকে চড় মারল। পিট রাগে ন্যাটালির প্যান্ট টেনে দিল। এখন তো ম্যাট রাগে ভরে গেল এবং সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বাকি গার্ডরাও ম্যাটের উপর আক্রমণ করল। তারা একটি বোতল ম্যাটের মাথায় ভেঙে দিল। সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। তারা ন্যাটালিকে ধরে তার সাথে জোর করে করল। বেচারা ম্যাট কোনোভাবে কষ্ট করে দাঁড়াল এবং লড়াই করার চেষ্টা করতে লাগল। এই সময় ন্যাটালি পালিয়ে গেল এবং দরজা দিয়ে বের হওয়ার সময় সে ফিরে দেখল ম্যাট চারদিক থেকে ঘিরে আছে। সে যেমনই শ্বাসরুদ্ধের শব্দ শুনল, তখন সে বরফের দিকে দৌড়াতে লাগল। তারপর আমরা আজকের দিনে ফিরে আসি। জেন এখনও ট্রেলারের দরজায় কড়াগাড় ছিল। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কার্টিস বাইরে এমন অভিনয় করছিল যেন সে কিছুই জানে না। তখন হঠাৎ ভিতর থেকে শটগান চালানো হলো, যা সরাসরি জেনকে লাগে, যার ফলে সে উড়ে দূরে গিয়ে পড়ে। এই হঠাৎ হওয়া আক্রমণের পরে গার্ডরা অফিসারদের উপর গুলি চালানো শুরু করল। জেন নিচে শুয়ে থাকা অবস্থায় গার্ডের পায়ে কয়েকটি গুলি মারে এবং তাকে মেরে ফেলে। হঠাৎ ভিতর থেকে কেউ মেশিন গান দিয়ে গুলি চালাতে লাগল এবং এখন জেন বেনকেও মরতে দেখল। কার্টিস এখনও বেঁচে ছিল। সে জেনের বন্দুক কেড়ে নিল এবং তাকে মারতে যাচ্ছিল। তখন দূর থেকে একজন স্নাইপার গুলি চালালো এবং কার্টিস সেখানেই লুটিয়ে পড়ল। এটা কুড়ি ছিল যে বাকি দুই গার্ডকেও শেষ করে দিল। এখন শুধু দুইজন লোক ট্রেলারে বাকি ছিল। আরেকজন মারা গেল, শুধু পিট পালাতে সক্ষম হল। পিটার জানালা দিয়ে লাফিয়ে পালিয়েছিল। জেন ট্রেলারের নিচ থেকে তার উপর গুলি চালালো, কিন্তু সে জঙ্গলের দিকে পালাতে থাকল। তখন কোরি দ্রুত জেনের কাছে পৌঁছাল। কোরি তাকে দ্রুত ট্রেলারের ভিতরে সোফায় বসালো। জেন বলল যে আমাকে রেডিও দাও, যদি হেলিকপ্টার এখানে পৌঁছে যায় তবেই আমি বাঁচতে পারব। কোরি রেডিওতে মেসেজ দিল এবং তারপর বলল যে আমি পিটের পেছনে যাচ্ছি, কিন্তু যদি আমি তাকে ধরতেও পারি তবুও সে ফিরে আসবে না। জেন সম্মতি জানালো। সে জানত যে কোরি কি করতে যাচ্ছে। পিট জঙ্গলে বরফের মধ্যে দৌড়াতে থাকল। সে ক্লান্ত হয়ে পড়েছিল। তার শ্বাস দ্রুত চলছিল। তবুও সে তার বন্দুক ধরে সামনে এগিয়ে যেতে থাকল, শুধু বেঁচে থাকার চেষ্টায়। বিপদে পড়ে পিট তার পিস্তল এদিক ওদিক ঘোরালো, কিন্তু সেই সময় কোরি একদম সাদা স্যুট পরেছিল। চারপাশে বরফ থাকার কারণে সে 1% দেখা যাচ্ছিল না। কোরি হঠাৎ করে তার ওপর আক্রমণ করল এবং তাকে অজ্ঞান করে দিল। যখন পিটের জ্ঞান ফিরল, তখন তার শরীর একটি ব্যাগের ভিতরে ছিল। হাত পা বাঁধা ছিল এবং মুখ রক্তে ভরা ছিল। কোরি শান্ত কণ্ঠে বলল যে এই সময় আমরা সবচেয়ে উঁচু পাহাড়ে আছি। পিট বলল যে আমি কিছু কথা বলতে চাই। কোরি পাশে একটি কাটা গাছের ওপর বসে পড়ল, একদম শান্ত, এবং বলল যে হ্যাঁ, আমি একদম শোনার জন্যই এখানে বসে আছি। পিট ধীরে ধীরে নড়ে বসার অবস্থানে এলো। তখন তার নজর তার খালি পায়ের দিকে পড়ল। তার জুতো হারিয়ে গিয়েছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। কোরি চুপচাপ তাকে দেখছিল। সে বলল যে বলা শুরু কর, তোর কাছে সময় খুব কম। পিট ভয়ে বলতে শুরু করল, হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি সেই মেয়েটার সাথে জোর করেছি। আমি ম্যাটকেও মেরে ফেলেছিলাম। আপনি আমাকে জেলে নিয়ে চলুন। আমি আমার করা কাজের শাস্তি ভোগ করতে প্রস্তুত। কোরি বলল যে এখানে কোনো আইন নেই, শুধু আমি আছি। তার স্বীকারোক্তি শোনার পর কোরি তার ব্লেড বের করল এবং পিটারের হাত পা যে দড়ি দিয়ে বাঁধা ছিল তা কেটে দিল। সে সরাসরি বলল যে যদি তুমি হাইওয়ে পর্যন্ত পৌঁছে যাও তাহলে মুক্ত হয়ে যাবে। এই একই সুযোগ ন্যাটালিকে দেওয়া হয়েছিল। সে বেচারি তোমাদের মতো দানবদের থেকে বাঁচতে 6 মাইল পর্যন্ত খালি পায়ে বরফে দৌড়েছিল। এখন তোর পালা, কুকুর। পিট এখনও পরিস্থিতি বুঝতে পারছিল না। পিট এখনও মনে করছিল যে সে আমাকে জেলে নিয়ে যাবে। তখন কোরি একদম তার কানের কাছে রাইফেল রেখে গুলি চালালো। বন্দুকের শব্দে ভয় পেয়ে পিটার পাগলের মতো দৌড়াতে লাগল। পথ তাকে সহযোগিতা করছিল না। পাহাড় ছিল, ঢাল ছিল, গভীর বরফ ছিল। সে কখনো পড়ে যাচ্ছিল, কখনো হাতের উপর ভর দিয়ে চলতে লাগছিল। একদম একটি প্রাণীর মতো দৌড়াতে থাকল সে। দূরে দাঁড়িয়ে কোরি তাকে শুধু দেখছিল।
কিছুক্ষণ পরে পিটারের ফুসফুস তার সাথে সঙ্গ ছেড়ে দিল। সে বরফের ওপর মুখের ভর দিয়ে পড়ে গেল, শ্বাসের জন্য লড়তে থাকল এবং তারপর ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা গেল। কোরিকে তো একটি গুলিও চালাতে হয়নি। পরে কোরি হাসপাতালে গেল জেনের সাথে দেখা করতে। জেন এখনও বেঁচে ছিল, কিছুটা দুর্বল লাগছিল, কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। কোরি একটি ছোট্ট মজা করল তো সে হেসে ফেলল। কোরি তার জন্য একটি স্টাফ টয়ও নিয়ে এসেছিল। এরপর জেন আবেগপ্রবণ হয়ে বলল যে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সে বেচারি 6 মাইল পর্যন্ত খালি পায়ে কিভাবে দৌড়েছিল, এত ঠান্ডায় সে কি অবস্থার মধ্যে দিয়ে গেছে। এর ওপর কোরি শুধু এতটুকুই বলল যে যারা তাকে দৌড় করিয়েছিল তাদেরকেও দৌড় করিয়ে এসেছি আমি। পরে কোরি ন্যাটালির বাবার কাছেও গিয়ে এই পুরো কথা বলল এবং পরামর্শ দিল যে নিজের ছেলের থেকে এত দূরে হয়ে যেও না, এখন তার তোমার প্রয়োজন আছে। আশা করি এই মানুষগুলোর জীবনে সামনে সবকিছু ভালোই হবে। তাহলে আপনার হিসেবে কোরি আইন নিজের হাতে নিয়ে সঠিক করেছে নাকি ভুল, কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে।